প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি কানেক্টিং বাংলাদেশ অনুষ্ঠানে। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশের প্রত্যন্ত এলাকার মানুষকে তথ্য সেবা দেবার চেষ্টা করি। কখনো কৃষি, কখনো নারী স্বাস্থ্য, কখনো মানবাধিকার ইত্যাদি নানান বিষয় নিয়ে আমরা এই অনুষ্ঠানে কথা বলে থাকি। আজকে এই পর্যায়ে আমরা এই অনুষ্ঠানে কথা বলবো নারী ও শিশু পাচার এই বিষয়টি নিয়ে, তার পাশাপাশি নারীর প্রতি সহিংসতা এবং নারীর আইনের, পারিবারিক আইনের অধিকার ইত্যাদি নানান কিছু নিয়েই আলোচনা করব। তবে নারী শিশু পাচারটি মুখ্য বিষয় হিসেবে থাকবে। এজন্য আমাদের স্টুডিওতে আছেন ঢাকা আহসানিয়া মিশনের মিসিং চাইল্ড অ্যালার্ট প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী ফেরদৌসী আক্তার। আপা, স্বাগত জানাচ্ছি। আপনি আমাদের এই কানেক্টিং বাংলাদেশ অনুষ্ঠানে এই প্রথম এলেন। আমরা এই বিষয়টি নিয়ে ইনফ্যাক্ট আজকে গত 3 বছরের মধ্যে এই প্রথম আমরা নারী শিশু পাচার ইস্যুটি একেবারে ফোকাস করে আজকে অনুষ্ঠানটি আয়োজন করেছি। এটা একটা বড় সমস্যা আমরা জানি, কিন্তু তার চেয়ে অনেক মানে মানুষের কাছাকাছি সমস্যাগুলো, যেটা কৃষি, স্বাস্থ্য, নারী স্বাস্থ্যের বিষয়গুলো, সেগুলোকে আমরা অনেক বেশি গুরুত্ব দিয়ে এই কয়েক বছর ধরে, 3 বছর ধরে আমরা অনুষ্ঠানটি চালাচ্ছি। যাই হোক, আমাদের কানেক্টিং বাংলাদেশের টিম রয়েছে দিনাজপুরের বোচাগঞ্জে, এবং সেখানে উপজেলা পরিষদে আছেন আমাদের সহকর্মীরা। তাদের সঙ্গে আছেন সেখানকার মানব কল্যাণ পরিষদ নামে একটি সংগঠন, সেই সংগঠনের জেলা সমন্বয়কারী মোহাম্মদ ইয়াসিন আলী, যিনি আমাকে সহযোগিতা করবেন আজকের অনুষ্ঠানটি পরিচালনা করবার। আমরা চলে যাই বোচাগঞ্জে তথ্য প্রযুক্তির কল্যাণে। আসসালামু আলাইকুম ইয়াসিন ভাই। জি, আসসালামু আলাইকুম আপা। আমি স্বাগত জানাচ্ছি বোচাগঞ্জে আপনাদের সবাইকে। অনেক ধন্যবাদ। আমরা এই নারী শিশু পাচারের ইস্যুটি নিয়ে কথা বলবো। আপনাদের ওই এলাকায় নারী শিশু পাচারের সমস্যাটি কি খুব মানে প্রকট কিনা? কারণ আমরা জানি যশোর, সাতক্ষীরা ওই বেল্টে এই সমস্যাটি বেশি। তো দিনাজপুরে কি অবস্থা, আমরা একটু ইয়াসিন ভাই একটু ছোট্ট করে যদি বলেন। জি আপা, এই যদিও দিনাজপুর এটি হলো সীমান্তবর্তী এলাকা, এই এলাকাতেও বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে অনেক সময় দারিদ্রতার কারণে, কারণ এই এলাকায় তেমন কর্মসংস্থানের কোনো ব্যবস্থা প্রতিষ্ঠান তৈরি হয়ে ওঠেনি, সে কারণে নারীরা অনেক কাজের ক্ষেত্রে পার্শ্ববর্তী দেশ অথবা ঢাকার কোনো গার্মেন্টস এই ধরনের জায়গাগুলিতে যেতে হয় বিধায় এরা অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হয়। এবং সেক্ষেত্রে এটারই একটি বাস্তব প্রমাণ আমাদের ফুটকিবাড়ি নামক একটি জায়গার মা মেয়ে দুজনেই কাজের জন্য গিয়ে পার্শ্ববর্তী দেশে অনেক সমস্যার সম্মুখীন হয়েছে, এবং সেক্ষেত্রে ওই মা নিজেই এখানে আছেন, তার মুখে আমরা শুনবো। ওনার নাম হলো রেহানা। উনি এখন সরাসরি আপনাদের এই পাচারের বিষয়টি সম্পর্কে বলবেন। যে আচ্ছা, রেহানা আপা কথা বলবেন। জি আপা, হ্যাঁ রেহানা আপা বলবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম রেহানা আপা। হ্যাঁ, আমাদের ফুটকিবাড়ির লোক আমাকে বলছিল যে ঢাকা গার্মেন্টসে যেতে হবে। আমাদের একটা চার হোটেল ছিল, তখন আর কি চার হোটেলে কাজ করতাম। তখন কিন্তু অভাব ছিল, 4টা বাচ্চা। তো তখন কিন্তু ওই মানে লোকগুলা আসে আমাকে বলতো যে ঠিক আছে, তোমার স্বামী এই চার হোটেলটা করো, তুমি গার্মেন্টসে যাও। ওইখানে গার্মেন্টসে গেলে মানে ওইখানে টাকা পাবা, প্রচুর টাকা হবে। এই কাজের আলে গেছি, যাওয়ার পরে আমাকে কিন্তু ওই ভুলকা নিয়ে গেছে আবার ইন্ডিয়ায়। ইন্ডিয়া নিয়ে তো বিক্রি করে দিছে। রেহানা আপা, আপনি আমার প্রশ্নের জবাব দেন। প্রথমত, আপনাকে গার্মেন্টসে চাকরি দেওয়ার কথা বলেছে, ঢাকায় চাকরি দেওয়ার কথা বলেছে, তাই তো? হ্যাঁ। তো ঢাকায় না না নিয়ে এসে আপনাকে ইন্ডিয়া নিয়ে গেছে। ইন্ডিয়া কোথায় নিয়ে গেছে জানেন? মানে ওই যে দার্জিলিং ডিস্ট্রিক্ট। দার্জিলিং এ। আচ্ছা, আপনি ওখানে গিয়ে বুঝেছেন যে আপনাকে ইন্ডিয়া নিয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ, আমরা বলছি ওই তারঘাড়াটা দেখে বলছি আর কি, কিসের তারঘাড়াটা কেন? কথা এটা ইন্ডিয়া, কথা বলবো না, কথা বললে আপনাকে জানে শেষ করে দিব। তখন আর কি ওই মানে ছুরি টুরি দেখাইছে অনেক কিছু মারা ফেলার জন্য। আচ্ছা, আপনাকে যিনি নিয়ে গেছেন তার নাম তো জানেন নিশ্চয়ই? হ্যাঁ জানি তো। কি নাম? তার নাম হলো শিশুমোহন রজনী। আচ্ছা, আপনাকে কি নিয়ে যাওয়ার সময় টাকা পয়সা আপনাকে আগে দিয়েছে কিছু নাকি? না, টাকা পয়সা দেয়নি। ও বলতেছে যে ঢাকা গার্মেন্টস করলে ওখানে তো টাকা পাবা, ওইখান থেকে টাকা গার্মেন্টস থেকে ওই থেকে উঠাই দিব, তখন তুমি তোমার স্বামীর কাছে টাকা দেবে ঢাবা। আপনি কোনো টাকা দিয়েছেন তাকে যে আপনাকে নিয়ে যাচ্ছে, চাকরি দিচ্ছে এই কারণে? না, টাকা দি নাই। মানে ও বলতেছিল যে চাকরি করার পরে তখন টাকা দিবে, তখন ওদেরকে টাকা দেওয়ার কথা ছিল। আচ্ছা, কত টাকা দেওয়ার কথা ছিল রজনীকে? হুম
ও বলছিল যে আমাকে 10,000 টাকা দিবা। আপনাকে একাই নিয়ে গেছিল, আপনার মেয়েকেও নিয়ে গেছিল? আমার মেয়েটা তখন ছোট ছিল তো, হ্যাঁ। তখন 9 বছর বয়স, তখন নিয়ে গেছিল। আচ্ছা, মানে মা মেয়ে দুজনকেই নিয়ে গেছিল? হ্যাঁ। আচ্ছা, তারপরে কি হলো আপনার দার্জিলিং এ গিয়ে? দার্জিলিং হয়তো বিক্রি করে দিল, বিক্রি করে দেওয়ার পর তখন তো ওই যে কি বলে, ওই যে ওখানে বিক্রি করে দিলে ওখানে থাকলাম, ওখানে থাকার পরে একটা মেয়ে আচ্ছা, বাচ্চা। আপনি বলেন বিক্রি করে দিল, এটা আপনি কিভাবে বুঝলেন? এবং ওইখানে মানে কোথায় বিক্রি করলো? ওখানে বিক্রি করছিল ওই যে কি বলে ওটা, নিষিদ্ধ বলি। এবং আপনি বুঝতে পারলেন আপনাকে বিক্রি করে দিয়েছে? হ্যাঁ, লোকজন বলছে যে বিক্রি করে দিছে, আর বাইর হওয়া যায় না, ওই ঘর থেকে বাইর হতে দেয় না। তারপরে ফিরলেন কেমনে, মানে কিভাবে আবার দেশে ফিরলেন? দেশে ফিরে তখন আর কি ওই যে বাইর হওয়া যায় না, মেয়েটাকে একখানা বিক্রি করে দিছে, আর আমাকে একখানা, দুই মা মেয়েকে দুইখানি। আমি দেখলাম যে, শুনলাম পরে যে ওই জায়গায় আছে মেয়েটা, তখন আর কি মেয়েটার একটা বাচ্চা হয়েছে, বাচ্চাটা কথা শুনে আর মেয়েটা মনে করছে যে আমার মা তো বুঝি ওইখানেই আছে, তখন ওই বাচ্চাটাকে নুকা নিয়ে একটা বলে কোন ছেলে ও পাস করে দিছে, দে এত সুন্দর মেয়েটা, এখানে তো থাকা যাবে না, তাই ওইখান থেকে ও সহযোগিতা করছে আর কি, সহযোগিতা করে পাঠিয়ে দিয়েছে। তখন আমার কাছে এসছে, আমি কোনো মতন বাইরে হইয়া মেয়েটাকে নিয়ে আমি কিন্তু তখন অন্য বাড়িতে নুকাই। কয় বছর ছিলেন রেহেনা আপা ওখানে? 4.5 বছর। আপনার মেয়ের বাচ্চা হয়েছে ওখানে? জি, বাচ্চা আছে, বাচ্চা ছেলে আছে, ইন্ডিয়াতে যায়। ইন্ডিয়াতে যায়। তারপরে আপনারা কি মা মেয়ে চলে আসছেন? হ্যাঁ, তখন চলে আসছি আর কি। তখন আর কি এক লোককে বলছি কান্দা মান্দা করে দেয়, আমাকে পার করে দেন, আমার ছেলে পেলে আছে, বাড়িতে সংসার আছে, আমাদেরকে আনে বিক্রি করে দিছে, আমরা যাইতে পারি না। তখন ওখানকার লোক হেল্প করে, তখন আমাকে বর্ডারটা পার করে দিছি। আচ্ছা, বর্ডার পার করে দিয়েছে। আমাদের সঙ্গে ফেরদৌসী আপা আছেন। ফেরদৌসী আপার কাছে আপনার এই ঘটনাটা নিয়ে আমি একটু শুনতে চাচ্ছি যে এই পাচারের বিষয়গুলো আপনারা হ্যান্ডেল করেন এবং সব স্টোরিগুলাই এরকম রেহানা আপার মতো কেন? মানে এগুলা কি সাজানো ঘটনা? না, সাজানো ঘটনা না। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখি যে তাদেরকে প্রলোভিত করা হয়, তাদেরকে প্ররোচিত করা হয় এবং তাদেরকে ভালো চাকরি, ভালো বিয়ে, এগুলো সেটা তো উনি বলেছেন এবং প্রত্যেকটা মানে রেহানা আপার মতো আরো 5 জনের সঙ্গে কথা বললেও আমরা দেখব যে একই রকমের গল্প। এবং এটাই আসলে করে, এটাই আসলে ফ্যাক্ট। তাদেরকে আসলে এইটা দেখে, এই ধরনের লোভ দেখিয়ে কিন্তু তাদেরকে আসলে নেওয়া হয়। কোন কোন ক্ষেত্রে সরাসরি হয়তো বর্ডার দিয়ে ইন্ডিয়াতে নিয়ে যায়, কোন কোন ক্ষেত্রে ঢাকায় গার্মেন্টস এর কথা বলে, যেটা উনি বলছেন যে গার্মেন্টস এর কথা বলে তারপরে উনাকে নিয়ে গেছেন। এবং এইখানে একটা বড় চক্র জড়িত, যেটা আমরা সবসময় শুনি যে শুরুতে পাশের গ্রামের খালা বা হচ্ছে চাচা তারা হয়তো তাকে ঘর থেকে বের করলো, এরপরে আবার আরেকজনের মাধ্যমে সে এক জায়গা থেকে আরেক জায়গায় নিল। সো একেও সে চিনলেও পরের যে যার মাধ্যমে সে মানে জায়গা চেঞ্জ হচ্ছে, যেখানে যে তাকে রাখছে, কোনো একটা বাড়িতে রাখছে, ওই মানুষগুলোকে কিন্তু সে চিনে না। সো এইভাবেই কিন্তু এই যে একটা মানে চেইন অফ কাজ করছে এখানে। তারপরে তাকে সুযোগ মতো আর কি বর্ডার দিয়ে, যেখান দিয়ে বেশি ওপেন বর্ডার, যেদিক দিয়ে যাওয়া খুব সহজ, সেই রাস্তাগুলো তারা নিচ্ছে। আচ্ছা, রেহানা আপা 4 বছর পরে আপনার এই অভিজ্ঞতার কারণে আপনি জানেন, তার আগে কি কখনোই এগুলো শোনেন নাই যে মিথ্যা কথা বলে নিয়ে যায়, অন্য জায়গায় গিয়ে বিক্রি করে, এরকম কোনো মানে কথা কখনো শুনেছেন? না, এগুলো শুনি নাই তো। কখনোই শুনেন নাই? না, কখনো শুনি। আচ্ছা, ফেরদৌসী আপা আপনি তাইলে জবাব দেন যে নারী শিশু পাচার নিয়ে বাংলাদেশে অনেক বেসরকারি সংগঠন কাজ করছে, সরকারেরও মহিলা, নারী ও শিশু যে মন্ত্রণালয়, তার আন্ডারে অনেকগুলো প্রজেক্ট রয়েছে এবং আমি মনে করতে পারি যে এটা গত 3 বছর 4 বছর ধরে না, প্রায় 20 বছর ধরেই এই অ্যাওয়ারনেসের কাজটা হচ্ছে। তাইলে এখনো এই তথ্য প্রযুক্তির যুগে এখনো রেহানা বেগমের মতন মহিলারা এভাবে প্রতারিত হয়ে চলে যাচ্ছে, অন্য দেশে চলে যাচ্ছে, তাহলে আসলে এই ক্যাম্পেইনটা কিভাবে আপনারা মূল্যায়ন করবেন? আমাদের এই সচেতনতার বিষয়টা মানে কন্টিনিউয়াস, মানে চালিয়ে যেতে হবে। এটা এমন না যে থেমে গেলেই সঙ্গে সঙ্গে সেই জায়গাটা বন্ধ হয়ে যাবে, পাচার হওয়ার বিষয়টা বন্ধ হয়ে যাবে। কারণ আমরা জানি যে প্রত্যেকটা মানুষ তার নিজের অভিজ্ঞতার পরে ব্যাপারটা জানে, কিন্তু তাহলে আমরা এতদিন কি করলাম?
না, যেটা হয় যে এখন এখন যেটা আমরা করছি যে বিভিন্ন কমিউনিটিতেই আপনার ওয়াচ গ্রুপ তৈরি করা, যেটা আমরা সেই নিডটা এখন ফিল করছি। আমরা যে অ্যাওয়ারনেস সেশন করা, বিভিন্ন উঠান বৈঠক করা, তাদেরকে জানানো, সচেতন করা, এই কাজগুলোর পাশাপাশি যেমন আমরা এখন জোর দিচ্ছি যে না, কমিউনিটিতে যদি একটা স্ট্রং গ্রুপ থাকে, সেটা নারীদের নিয়ে দল হতে পারে, সেটা নারী পুরুষ শিশু সবাইকে নিয়ে, যেমন আমরা এখন করছি মিসিং চাইল্ড অ্যালার্ট প্রকল্প থেকে শিশু সুরক্ষা দল, সেই দল তারা হচ্ছে ওখানে নারী পুরুষ শিশু সবাইকে নিয়ে 20 জনের একেবারে ওয়ার্ড ভিত্তিক দল, এবং ওখান থেকে কমিউনিটির লোকজনের কাছ থেকে দাবি আসছে আমাদের কাছে যে আপনারা কন্টিনিউয়াস এই আলোচনাগুলো বলবেন, মানুষকে সচেতন করবেন যে অপরিচিত কারোর সঙ্গে তোমরা যাবে না, কারোর সঙ্গে কথা বলার আগে চিন্তা করবে যে কোথাও কাজের সুযোগ পেলেই যে চলে যাবে তা না, সেই ব্যক্তির পরিচয়, নাম, এগুলো তোমরা জানার চেষ্টা করবে। বর্তমানে যে আমাদের যে টাস্ক ফোর্স যেটা কাজ করছে, RRI টাস্ক ফোর্স মিনিস্ট্রি অফ হোম থেকে, যেখানে সরকারি বেসরকারি সব সংস্থার সমন্বয়ে আমরা ওখানে নিয়মিতভাবে আমাদের সভাগুলো হচ্ছে, এবং সেখানে যে পাচারের শিকার যেসব ভিকটিম তাদের একটা ডাটাবেস তৈরি করা হয়েছে, কন্টিনিউয়াস ফলো আপ হচ্ছে, মনিটরিং সেল। আমরা একটু রেহান আপার কাছে আরেকটু শুনবো যে আপা, আপনি ফেরত আসার পরে আপনি যার কথা বললেন যে আপনাকে নিয়ে গেছে, সেই লোকটা কি ওই এলাকায় আছে? মানে 3 জন মিলে তো, হ্যাঁ, রজনী আর কৃষ্ণ আর হইলো শিশুমোহন, হুম, এই 3 জনে নিয়ে গেছিল। আচ্ছা, ওই 3 জনকে ওই এলাকায় আছে, আপনার এই এলাকা, আপনি এখন যেখানে আছেন? হ্যাঁ আছে তো। এদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা হয় নাই? হয়েছে, ধরা পড়ে নাই? ধরা পড়ছিল, ওরা মানে 2 জন বাইরে হয়েছে আর একজনকার যাবজ্জীবন হয়ে গেছে। আচ্ছা, সেটা কি আপনাকে আপনার মেয়েকে নিয়ে যাওয়ার কারণে মামলা, নাকি অন্য কোনো মামলায় ধরা পড়ে? না, নিয়ে যাওয়ার ঘুরে আসার পর থেকে এই মামলাটা হয়েছিল। মানে আপনার মামলায়, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তো আপনারে আবার হুমকি ধামকি দেয়? হ্যাঁ, হুমকি তুমকি দেয়, ওই তো হুমকি তুমকি দেয়, কোনোখানে কাজ করতে যেতে পারি না, মানুষের কাছে গেলে ও বলে যে এগুলা ইটা করো ওটা করো, আবার এগুলা আবার ইন্ডিয়া পৌঁছাও, এগুলা মারে ফেলা, হইলে বহু কিছু কথাবার্তা হচ্ছে। ধরেন এখন তো আপনি আমাদের সাথে কথা বলতেছেন, আপনি জানেন এটা টেলিভিশনে প্রচার হচ্ছে, হ্যাঁ, এই যে আপনার মেয়েকে নিয়ে গেছিল ইন্ডিয়াতে, নিষিদ্ধ পল্লীতে 4 বছর ছিলেন, এই কথা কি আপনার এলাকার লোকজন জানে? হ্যাঁ জানে, এখন জানে। তো এমনিতে এতে সমাজে অসুবিধা হয়? হ্যাঁ অসুবিধা হতো, ওরা এখন বলতেছে, ওরা বিভিন্ন কথা এখন মানে বিভিন্ন কথাবার্তা বলে, কাম কাজ করতেও দেয় না, এখন বাড়িতে বসে বসে হয়ে এই থাকি, এই কোনো মতো কষ্ট। আমি আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে প্রথম কথা যে এখানে এই যে পাচার যাতে না হয়, মানুষকে, এই সাধারণ গরিব মানুষদেরকে যাতে ভুলায় ভালায় অন্য জায়গায় না নিয়ে যেতে পারে, বিক্রি করতে না পারে, এটা নিয়ে অনেক দিন ধরে কাজ হচ্ছে, কিন্তু কাজ হওয়ার পরেও তো আপনারা জানেন না, আপনারা শুনেন নাই, এবং এই কারণেই আপনারা মা মেয়ে চলে গেছেন, এবং এরকম ঘটনা মনে হয় বাংলাদেশে অনেক জায়গায় ঘটছে। এখন আপনি একটু আমাদের বুদ্ধি দেন তো যে কি করা যায়, কি করলে আসলে আপনারা শুনবেন অথবা আপনাদের কাছে পৌঁছাবে, তারপরে যখন নাকি আবার চেষ্টা তদবির করে ফেরত আনা হয়, ফেরত আনলেও তো সমাজে নানান রকমের সমস্যা হয়, সেটাও কিভাবে মানে মেটানো যায়? এখন মনে হয় কি করলে, এখন ভালো মতো যদি ওই আপনারা যদি একটা কাজকর্ম রাস্তা দেন, তাহলে তো তারা ওই কথাটা শুনবে না, যাবে না, পাচার হবে না। ভালো মতো কাজকর্মের রাস্তা তো আছে বাংলাদেশে, তো আপনি দেখেন যে বিভিন্ন এলাকা থেকে অনেক মেয়েরা কাজ করছে বাংলাদেশে, তারপরেও তো আপনাদের মতো দু একটা কেস হয়, সেইটা আসলে কিভাবে করা যায়, মানে থামানো যায়? সচেতন হওয়া লাগবে এখন। ঠিক আছে, আমরা তাহলে আপনি বসেন, আমরা অন্য আরো দু একজনের কাছে শুনি। জি আপা, এটা আরেকটি কেসের বর্ণনা আরেক মায়ের কাছ থেকে শুনি। আচ্ছা, আর সেটি হলো শেতাবগঞ্জেরই এক জায়গার 2টি মেয়ে, তারা পড়াশোনা করছিল 6 এবং 7-এ, তাদেরকে এখান থেকে পাচার করে নিয়ে যাওয়া হয়। ভিকটিমের কাছ থেকে শুনি। কি নাম? অঞ্জনা। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। অঞ্জনা, কি হয়েছিল, কবে হয়েছিল? জানুয়ারি মাসে 2010 সালে। 2010 সালের জানুয়ারি মাসে। অঞ্জনা, আপনার বয়স কত? জি তখন ছিল 14 বছর। আচ্ছা, তখন 14 বছর, ক্লাস 6-এ পড়তেন? জি হ্যাঁ। তো স্কুলের মেয়েরা কেমনে পাচার হয়? স্কুলে তো অনেক কিছু পড়ায়, অনেক কিছু জানে, সবাই বান্ধবীরা মিলে আলাপ করে, শিক্ষকরা বলে, আপনারা কেমনে ভুলাই নিয়ে গেল? বাসা থেকে রাগ করে গেছেন নাকি? না না,
আসলে স্কুল থেকে না, এটা হচ্ছে কি এক মাজার থেকে। মাজারে আপনি কেন গিয়েছিলেন? জি, ওখানে আর কি আমাদের যাতে পরীক্ষা ভালো হয় সেজন্য, পরীক্ষা ভালো হওয়ার জন্য আর কি আমি আর পিঙ্কি দুজনে গেছিলাম। তারপরে ফেরার পথেই আর কি ওটা ঘটে মাগরিবের আজানের সময়, সন্ধ্যা 6 ঘটিকার সময়। হ্যাঁ, তো যারা 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 নিল আপনাকে ডেকে, তা আপনি কি তাদের চিনতেন? জি না, সেটা আমি কখনোই চিনতাম না। আর কি ফেরার পথে, সে মাজার থেকে ফেরার পথে আমাকে বলতেছে যে এখানে তোমরা কিসের জন্য আসছো। আমরা বলতেছি কেন, আপনাদের বলতে হবে, আপনারা কে, আপনাদেরকে আমি চিনি না। আমরা বললাম যে সরেন, আমরা কথা বলার সময় নেই, বাসা যাচ্ছি। আমার সাথে যেই লোকটা কথা বলতেছিল সেটা একটা ফুল প্যানের পকেট থেকে একটা রুমাল বের করে আমাদের সামনে ঝাড়া দেয়। তারপরে আমরা আর কিছু বলতে পারি না। যখন আবার হুঁশ হয় তখনকে আমরা দেখি একটা কক্ষের ভিতরে। আচ্ছা, কয়জন ছিল? সে যে সেখানে আমরা দুজনেই আটকানো ছিলাম। আপনি আর পিঙ্কি না, দুজনকে নিয়ে হ্যাঁ হ্যাঁ, তারপর সে কক্ষ মানে কোথায় ছিল, কোন দেশে? বাংলাদেশে নাকি মানে দিনাজপুরে সেটা। দিনাজপুরে? বেশি দূরে নাই? না, তারপর কি হলো? সেখানে আটকা রাখার পরে মানুষ ভিতরে আসলো। আমরা বলতেছি কেন আমাদেরকে আটকা রাখছে, বলে যে বেশি কথা বলিস না তোরা, এই আমাদেরকে এক জাতীয় ওষুধ খাইতে দেয়। তারপর আমরা খাইতে চাই না, তারপর ওরা কি করে গলা চিপে আমাদেরকে সে ওষুধগুলা খাওয়ায় দেয়। তারপর আমরা আবারও ঘুমায় যাই, তারপরে আর কিছু বলতে পারি না। কতদিন আটক ছিলেন আপনারা? ওইখানে আমি ছিলাম, আমাদের দুজনকে একসাথে রাখছিল 15 দিন। তারপর 15 দিন পরে আমাকে পাচার করে দেয় ফরিদপুরে। আচ্ছা, আর ফরিদপুরে। পিঙ্কির কি অবস্থা? ওকে দিনাজপুরে ওইখানে আটকায় রাখছিল। আচ্ছা, পিঙ্কির খবর জানেন আপনি? পিঙ্কি এখন কোথায়? যে ও এখন বেড়াইতে গেছে ওর খালাবাড়ি। আচ্ছা, পিঙ্কিকে আর ফরিদপুরে পাচার করে নাই, তাই তো? না না, আপনাকে কেন করলো? আমরা আসলে ওই যে খালি বলতাম বাসায় যাব, কেন আমাদেরকে আটকায় রাখছেন, আমরা বাসায় যেতে চাই। আমরা খুব বেশি করছি তো। আচ্ছা, সে কারণে আপনাকে বিক্রি না, ফরিদপুরে কোথায় বিক্রি করলো? সদর মাজার, মাছ বাজারে। মাছ বাজার। আচ্ছা, মাছ বাজার এলাকায় ওখানে। আচ্ছা, ফরিদপুরে কতদিন ছিলেন? ওইখানে 2.5 মাস ছিলাম। তারপরে এখানে আবার ফেরত আসলেন কেমনে? ওই যে মানুষের সাহায্যে। সেখানে আমাকে তো ওইখানে মারধর করতো, তা আমি কান্না করতাম, খুব মারধর করতো আর কি। যদি আমি কথা না শুনতাম তাহলে অনেক মারধর করতো। তারপরে একদিন বসে বসে কান্না করতেছিলাম, তারপরে সেদিনকে ওই বাসায় মহিলাটা ছিল না। তারপরে সে মানে যেই বাজার খরচ দেয় সে আমাকে বলে যে কেন মা তুমি কান্না করতেছো কেন। আমি বলতেছি এরা আমাকে এরকম এরকম করে আনছে, এরকম করে এই করে। তারপরে বলে যে আচ্ছা তুমি কোনো চিন্তা করিও না, তুমি কোনো কান্না করিও না, তুমি শুধু তোমার বাড়ির ঠিকানাটা দাও। আমি বললাম আমার কাছে কোনো কাগজও নাই, কলমও নাই। বলতেছে আচ্ছা তুমি তাহলে আমার থেকে নাও। নিয়ে উনি এই কাগজ কলম দিল, দেওয়ার পরে মানে লিখে নিল আমার ঠিকানাগুলা। তারপর উনি যা করার করছে। ঠিক আছে অঞ্জনা, আমরা আপার কাছ থেকে শুনি। আপা ক্লাস 6 এ পড়া মেয়ে। মানে এটা কেসটা হচ্ছে ইন্টারনাল ট্রাফিকিং আর কি, মানে বর্ডার ক্রস করতে পারে নাই, হয়তো সুযোগ খুঁজতেছিল যে এখান থেকে ওইখানে নিয়ে রেখে পড়ে। তো যেহেতু ওরা বেশি করছিল, ওদেরকে বিরক্ত করছিল, যারা যে কান্নাকাটি করতেছিল, ওদের কথা শুনছিল না। সো ওরা হয়তো ওদের মোটিভটা হয়তো চেঞ্জ করতে চাচ্ছিল, যে আরেকটু সময় নিয়ে বা অন্য কোনো পন্থাও হয়তো পাচারকারীদের ছিল, যে আরো কোনো লোকেশন চেঞ্জ করা। তো যেতে পারেনি, তার আগে লাকিলি ওরা উদ্ধার পেয়ে গেছে। অঞ্জনার পিঙ্কির ব্যাপারে ওরা বললো যে তাদেরকে মানে যেভাবে ওই করে, অপহরণ করে যেভাবে আর কি, যে চেতনা করে। আপনাদের তো মিসিং চাইল্ড অ্যালার্ট যে প্রজেক্ট আছে, সেখানে বাচ্চাদেরকে আপনারা সচেতন করবার জন্য কোনো কি ধরনের কর্মসূচি নিচ্ছেন? এবং আমি ধরে নেই যদি সেরকম প্রত্যন্ত এলাকার মায়েরা অথবা অভিভাবকরা, অন্যরা কেউ যখন অনুষ্ঠানটি দেখছেন, তারা অন্তত আপনাদের এই কার্যক্রমটি সম্পর্কে
তাদের বাচ্চাদেরকে ভালো করে বোঝাবেন এবং বাচ্চারা এই জায়গা থেকে মানে যাতে আবার পাচার হয়ে না যায়, হারিয়ে না যায়, সেই জায়গা থেকে বাঁচবে। মানে আপনি যদি একটু বলেন। জি, আমরা যেটা করছি যে গ্রামে প্রত্যেকটা গ্রামে যে অভিভাবকদের সাথে বসা, একেবারে তাদের উঠোনে যে আমাদের কর্মীরা, বিশেষ করে আমরা ওখানে শিশু সুরক্ষা দল আমরা করেছি, যেটা আমরা হয়তো যশোর সাতক্ষীরাতে আমাদের যে রিজিয়নে আমরা কাজ করছি, তো ওখানে যে পাচারটা আসলে পাচার বলতে আসলে কি বোঝায় সেটা মানুষকে আমরা পরিষ্কারভাবে বোঝানোর চেষ্টা করছি। যে আমরা বলছি যে একজন পরিচিত লোক এসে কোনো একটা কাজের সুযোগ আছে এটা বলে কোনো গরিব মাকে যাতে কোনো প্রলোভন যাতে না দেখায়, বা তো ভালো বিয়ের কথা বললে সবাই চিন্তা করে যে ভালো একটা বেতন পাবে, সেই ধরনের একটা ছেলের খবর যখন নিয়ে আসে তখন স্বাভাবিকভাবে একটা মা যার সংসারে অভাব আছে সে আসলে প্রলোভনায় পড়ে। তো ওই জিনিসগুলোর ব্যাপারেই আমরা তাদেরকে সচেতন করি যে আপনাদেরকে কেউ এই ধরনের প্রস্তাব নিয়ে আসলে তার নাম ঠিকানা, সে কোথা থেকে আসলো, কি পরিচয়, এগুলো জানার চেষ্টা করবেন। স্কুলে যাতায়াতের পথে ছেলে মেয়েরা অপরিচিত কেউ তাদেরকে কোনো নাম ঠিকানা এগুলো তাদের কাছে কখনো জিজ্ঞাসা করলে ওই কথাগুলো তারা যেন বাসায় এসে তাদের অভিভাবকদেরকে জানায়। আর একটা যেটা আমরা করছি যে সেখানে নারী পুরুষ শিশুদের নিয়ে আমরা দল করেছি, তারা প্রতি দিন অন্তর অন্তর তারা ওখানে একেবারে গ্রামে যে তাদের সাথে সভা করছে। উপজেলা কাউন্সিলর আছেন এখানে, তাই না ইয়াসিন ভাই? উপজেলা ভাইস চেয়ারম্যান আছেন। আমরা একটু ওনার মাধ্যমেও যদি কিছু কার্যক্রম যদি শেয়ার করা যায় যে ওনারা কি কি করবেন, সেটা হলে অন্তত ওই এলাকায় যেখানে নাকি আপনাদের কর্ম এলাকা নাই কিন্তু নিজেরা নিজেদের জায়গায় একটু সচেতনতা তৈরি করতে পারবেন। আমরা ওনার সঙ্গে একটু কথা বলবো। শামসুন নাহার আপা, যিনি বলিষ্ঠ নেতৃত্বে এই মেয়েদের উদ্ধার হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনাদের ধন্যবাদ জানাই যে আমাদের প্রত্যন্ত অঞ্চল বোচাগঞ্জে আজকে আপনারা আমাদের এই পাচারের বিষয় নিয়ে আমাদের সঙ্গে কথা বলার জন্য আপনারা যে প্রস্তুতি গ্রহণ করেছেন, এই জন্য আপনাদের আমি বোচাগঞ্জের তরফ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি 89 সাল থেকে সংগঠনের সঙ্গে সম্পৃক্ত, আমি সংগঠনের সভানেত্রী। এই যে রঞ্জনা এবং পিঙ্কি, এরা আমার পাশের গ্রাম, এখানকারই মেয়েরা, এরা স্কুলে পড়াশোনা করতো, খুব গরিব পরিবারের মেয়ে তারা। তার এক বাবা ভ্যান চালক, আরেক বাবা দোকানে কর্মচারী। এরা কাজ করে, বাচ্চারা স্কুলে যায়। হঠাৎ তারা ওই যে মাজার থেকে তারা হারায় গেল। তারা নিজেরাই খোঁজাখুঁজি করার পর 22 দিন পর তারা উপজেলা পরিষদে লিখিত দরখাস্ত আমার চেয়ারম্যান সাহেবের কাছে দেন যে মেয়েগুলোকে সন্ধান খোঁজার জন্য। তো চেয়ারম্যান সাহেবের সেটা আবার উনি জানে আগে থেকেই আমি এগুলো বিষয়ে কাজ করি, উনি আমাকে আবার এটাকে ট্রান্সফার করে আমার হাতে দেন যে আপনি বিষয়টা দেখেন। তারপর থেকে আমি বিভিন্ন পেপার পত্রিকায় এদের সন্ধানের জন্য লেখালেখি করার জন্য সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ করি। এক পর্যায়ে তাদের কাছে একটা উড়ো চিঠি আসলো যে মেয়েটি ফরিদপুরে আছে এবং নিষিদ্ধ পল্লীতে আছে, সেখান থেকে বের করতে গেলে আপনাদের প্রশাসনের সহযোগিতা লাগবে। তারা সঙ্গে সঙ্গে আমার কাছে আসলো। আমি এই অঞ্জনার হাতের লেখার কাগজ, তার খাতা মিলায় দেখলাম যে হ্যাঁ সত্যি সত্যি। তখন আমি ফরিদপুর ওসি সাহেবের সঙ্গে কথা বললাম। ওসি সাহেবের সঙ্গে কথা বলে ওসি সাহেব বললো যে ঠিক আছে আপনারা পাঠায় দেন, আমি যা সহযোগিতা করার আমি করব। তারপরে তার বাবা মাকে আমি ফরিদপুরে পাঠাইলাম এবং ওসি সাহেব যথেষ্ট সহযোগিতা করার পর ওখান থেকে মেয়েটাকে উদ্ধার করা হইল। অঞ্জনার কথা মতো জানতে পারলাম যে পিঙ্কি দিনাজপুরে আমাদের উপশহর নামে একটা জায়গা আছে, সেখানে সে এক বিল্ডিংয়ে আছে। তারপর রাত্রে আমি আবার তার এই বাবা মাকে নিয়ে দিনাজপুরে গেলাম এবং মানব কল্যাণ সহযোগিতায় তারাও আমার সঙ্গে থাকলো। রাত্রে খোঁজাখুঁজি করার পর আমরা কিন্তু পেলাম না পাওয়ার পর পরের দিন যখন অঞ্জনা ফিরে আসে, অঞ্জনাকে নিয়ে আমরা সেই বাড়িতে গেলাম এবং যাওয়ার পরেই মেয়েটিকেও পেলাম, পিঙ্কিকেও পেলাম। সঙ্গে সঙ্গে আমরা 5 জন আসামিকে ওখানে অ্যারেস্ট করতে সক্ষম হলাম। এবং পুরাপুরি কোতোয়ালি থানা, দিনাজপুর কোতোয়ালি থানা পুরা টিম নিয়ে আমাকে সহযোগিতা করেছে। আসামিদের জবানবন্দি নিল, তারা স্বীকারোক্তি দিল। পিঙ্কিকে মানে পাস না করার কারণ হচ্ছে পিঙ্কি মোটরসাইকেল থেকে পড়ে যায়, পায়ে আঘাত পেয়েছিল। কারণ তারা সন্ধ্যার পরে মোটরসাইকেল একটা আছে, সেটা নিয়ে তারা কাস্টমার সংগ্রহ করে দিনাজপুর থেকে। তো এই মোটরসাইকেল থেকে পিঙ্কি পড়ে যাওয়ার কারণে, আঘাত পাওয়ার কারণে তাকে কিন্তু বাইরে পাচার করতে পারেনি। যেই কেস ব্লাস্ট হ্যান্ডেলিং করতেছে
তো আজ পর্যন্ত আমি এটার কোনো সুরাহা দেখতে পাচ্ছি না, আদৌ হবে কি না আমি সন্দিহান। আপনি তো এলাকায় এবং এটা স্থানীয় প্রশাসনের সঙ্গে আছেন, আপনি জি। নিজে এই উদ্ধার কাজটার সঙ্গে জড়িত ছিলেন। জি। আর আমাদের এখানে ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রকল্প সমন্বয়কারী আছেন। সরকার, এনজিও সকলে মিলে এটা চেষ্টা করছে। জি। আজকের আলোচনার থেকে যেটুকু আলোচনা থেকে বুঝলাম সেটা এই তথ্য প্রযুক্তির যুগেও ইনফরমেশনটা তাদের কাছে পৌঁছচ্ছে না। না, দ্বিতীয়ত যারা এগুলো শিকার হচ্ছে তারা কিভাবে জামিন পেয়ে যাচ্ছে, তারা ঘুরে বেড়াচ্ছে, হুমকি দিচ্ছে। আগের ঘটনাটি রেহানা আপা যেটা বললেন, আর এই অঞ্জনা পিঙ্কির ঘটনা, আপনি উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে আপনি আক্ষেপের কথা বললেন যে জি। আজ পর্যন্ত এটার বিচারে কিছু হচ্ছে না। নারী শিশু পাচার সুরক্ষা আইন ইত্যাদি কত কিছু এসব করে, তাহলে লাভটা কি হচ্ছে? লাভ কি আপা, সেটাই আমার কথা। আমি তো মানে দুজনকে সামনাসামনি করেছি, তাহলে কোথায় গ্যাপটা রয়েছে? আচ্ছা আপা, আরেকটু বলি আমি, আসামিদের এত সাহস, আসামিরা যখন হাজতে ছিল, জামিন হয়নি, তাদের লোকজন এই পিঙ্কি অঞ্জনাদের বাড়িতে আসে প্রলোভন দেখায় যে তোমাদের কিছু টাকা দিব, তোমরা কেসটাকে উইথড্র করো। তারপরে সেখানে ওরা বলে দিছে যে আমরা জানি না, এটা পুরোপুরি ওই আপা জানে। তারা আমার কাছেও আসছে এবং আমাকে বলছে যে এটা আপা কম্প্রোমাইজ করে দেন, কিছু টাকা পয়সা নেন। আমি বলছি দেখেন, আমার কাছে এই বিষয় নিয়ে আসবেন না, কারণ এটা আমার উদ্ধার করার কাজ ছিল, আমি উদ্ধার করেছি। আইনের কাজ করবে, এটা আসামিযোগ্য, এটা কি আপোষযোগ্য কোনো কেস যে আমি আপোষ করে দিব আপনাদের? এটা আমার দ্বারা সম্ভব না। আপা, আমার তখন তারা কিন্তু হাইকোর্টে যায় জামিন নিয়ে নিছে। আচ্ছা আপা, আমার একটা বিষয় জানার, যে এই লোকগুলো আপনাদের কাছে আসছে, তার মানে এলাকারই তো লোক? পার্শ্ববর্তী উপজেলা, বিরল উপজেলার। হ্যাঁ, এবং মানে তাদেরকে তো লোকজন চেনে, অন্যরা চেনে, তাদেরকে কোনো সামাজিক ক্ষতি হয় না? মানে নানা বিপদে পড়ে রেহানা পাওয়ার, তার মেয়ে ফেরত আসার পরে তাদের সামাজিক অসুবিধা হচ্ছে, কিন্তু যারা পাচারকারী, যারা অপরাধী, তাদের কোনো সামাজিক অসুবিধা হচ্ছে না? তাদের কোথায় অসুবিধা হচ্ছে? তারা তো সে হাই ক্লাসের লোক না, তাদের তো কোনো মানে মান সম্মানের কোনো ভয় নাই, বুঝছেন? তাদের আড়ালে কে আছে আমি জানি না। এলাকাবাসী কি করে? মান সম্মানের ভয় কার নাই? না, তারা সেটার তো জন্য তো আমি কোনো তো ক্লাস দেখতেছি না দরকার সেটা হয় না। তাদের। আমি চাই যে আপনারা যেহেতু আজকে এই সুযোগটা করে দিছেন আমাদের, আমি অনুরোধ করব আপনাদের আমি জানি না আহ্ছানিয়া মিশন এখানে কোনো ইন্টারভিউ ভূমিকা ওনার আছে কি না। হ্যাঁ, যেটা হয় যে জামিনে থাকলেও যদি এই যে হুমকি দিচ্ছে বা এই যে আপোষ করার জন্য চেষ্টা করছে, এই বিষয়টাও যদি নতুন করে আবার কোর্টকে অবহিত করা হয়, তাহলে কোর্ট চাইলে, ইচ্ছা করলে এদেরকে আবার কিন্তু জেলখানায় নিতে পারে। এই ক্ষমতা কোর্টের আছে। তারা হুমকি ধামকি দিচ্ছে এবং তারা আপোষের জন্য বাসায় যে বাসায় যে টাকা অফার করছে, এই ধরনের অভিযোগ যদি আপনি আবার আপনার পক্ষ থেকে আরেকটি এডিশনাল মানে সাপ্লিমেন্টারি আরেকটা অভিযোগ যায়, তাহলে অবশ্যই কোর্ট চাইলে এই ব্যাপারটা দেখতে পারেন এবং তাদেরকে আমরা তো এইসব ক্ষেত্রে জিও এনজিও মিলে কাজ করার একটা মানে অঙ্গীকার নিশ্চয়ই রয়েছে। তো সেই ক্ষেত্রে শামসুন্নাহার আপা একটা ধাপ পর্যন্ত এগিয়ে নিয়েছেন, সেখানে আপনারা আরেকটু, আমাদের ওখানে বোচাগঞ্জে ওখানে আমাদের কাজ নেই, আইনগত সহায়তার কাজটা আমাদের ওখানে নেই। ওখানে আপনি কোনো এনজিও যারা আইনগত সহায়তা দেন অথবা লিগ্যাল এইডের মাধ্যমেও করা যেতে পারে। যে জেলা আইনগত সহায়তা যে সংস্থা আছে, ওখানেও আপনি অভিযোগটা করে আপনি একটা উপকার পেতে পারেন। আচ্ছা, এটা আপা হ্যান্ডেলিং করতেছে একটা এনজিও, এটা কেয়ার বাংলাদেশের অর্থায়নে ব্লাস্ট, কিন্তু তাদের অগ্রগতি তো আমি দেখতেছি না। আচ্ছা, অনেক অনেক স্লো। খুব কম মামলার ক্ষেত্রেই আমরা দেখি যে নির্দিষ্ট সময়ের মধ্যে বিচার পাও। তবুও আমরা যেগুলোতে লেগে থাকি, এনজিওরা লেগে থাকে, সেখানে কিন্তু একটা পজিটিভ রেজাল্ট আসে। আর আপনি ব্যক্তিগতভাবে যতখানি উদ্যোগ নিয়েছেন, এটা খুবই প্রশংসনীয়। আপনার কাছে অনুরোধ থাকবে যে আপনি এলাকার প্রতিনিধি, জনপ্রতিনিধি হিসাবে আপনার যে দায়িত্ব, সেই হিসাবে সেই জায়গা থেকেও আপনি আসলে ব্লাস্টে আবার নতুন করে এই বিষয়টা আলোচনা করে যে আরেকটি এডিশনাল একটা অভিযোগ দেওয়া যায়। না আপা, আমি নিজেও কয়েকবার গেছি ব্লাস্টে যাই, ওনাদের আমি মানে এই বিষয়ে করছি। আপনার অনেক কাজের মধ্যে, অনেক দায়িত্বের মধ্যেও আপনি এই বিষয়টি নিয়ে হ্যান্ডেল করেন। আমাদের রিকোয়েস্ট থাকবে আপনি আবারও অঞ্জনা পিঙ্কির এই কেসটা নিয়ে আবারও যাবেন। এবং যাদের আমরা সেদিন ধরেছিলাম, এরা এমন শক্তিশালী যে এক মহিলা ছিল, যে আমি যখন তাদের যখন অ্যারেস্ট করা হচ্ছে,
সেই মহিলা বলতেছে আমাকে অ্যারেস্ট করে আপনারা কি করবেন, আমাকে তো 2 ঘন্টাও রাখতে পারবেন না। হ্যাঁ, সেটা আমরা জানি যে যাদের ইনফ্লুয়েন্স আছে, মানে তাদের উপরেও আরো কেউ আছে যারা হয়তো দৃশ্যমান হয় না, যাদেরকে আমরা দেখি না, এরকমও আছে। এত স্ট্রং আর কি নেটওয়ার্ক ট্রাফিকিং এর, সেটা আমরা সবাই জানি কম বেশি। ওখানে হয়তো আমরা সবাই পৌঁছাতে পারি না। আচ্ছা, সে কারণেই এবং এটা দিনের পর দিন এত বেশিরভাগ- ক্যাম্পেইন, এত কিছুর পরেও এটা চলছে। এটা আসলে একটা অনেক বড়। আমার কাছে যখন আসামি পক্ষের লোক আসছিল আর জামিনের জন্য, তারা মিথ্যা কথা বলে কিছু নাম ভাঙাচ্ছিল আমার কাছে, তখন আমি আমাদের এলাকার এমপি মহোদয় খালিদ মাহমুদ চৌধুরী, ওনার সঙ্গে বিষয়টা শেয়ার করলাম। উনি আমাকে বলল যে আপনি কারো কথা শুনবেন না, কেস আপন গতিতেই চলবে, আপনি আপনার মতো করে চলেন, আপনি কারো কথায় ভয় পাবেন না, এবং পরবর্তীতে যদি বিচার না হয় এরা কিন্তু সাহস পেয়ে যাবে, আরও হয়তো এরকম অনেক মেয়েদের ক্ষতি করবে। আমি আপনাদের কাছে এইটুকু দাবি রাখে আমি শেষ করলাম। অনেক ধন্যবাদ আপা, অনেক ধন্যবাদ। ইয়াসিন ভাই, কে কথা বলবেন? শাহ আলমগীর কাউন্সিলরের সাথে কথা বলেন। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম সালাম। আপনারা আজকে যে অনুষ্ঠানটা করতেছেন এই প্রত্যন্ত অঞ্চলে আমাদের সেতাবগঞ্জ পৌরসভায়, বোচাগঞ্জ উপজেলায়, তা এই জন্য এইটি নিউজকে ধন্যবাদ জানাচ্ছি। তা আমরা কাউন্সিলর হিসাবে আমরা এলাকায় চেষ্টা করি যে এই সহিংসতা না হয়, পাচার না হয়। পাচারের ব্যাপারে আমরা খুব একটু সচেতন থাকি, কিন্তু তাও এর মধ্যে 2-1টা ঘটনা তো আপনারা শুনলেন। আমার প্রশ্ন হচ্ছে যে এই যে পারিবারিকভাবে যে নির্যাতিত হয়, এটার মূল কারণ হচ্ছে দারিদ্রতা। এই দারিদ্রতা নিরসন কল্পে জাতীয়ভাবে কিংবা আপনাদের ব্যাপারে কি পদক্ষেপ নিতে পারেন আপনারা? আপনি তো আসলে সরকারের কোনো প্রতিনিধি নন, কিন্তু সরকার এনজিও আমাদের করণীয় কি হতে পারে এই আপনি এটা ধরনের বলতে কাজগুলো পারেন। এগিয়ে নিচ্ছে। ওখানে একটা যেটা আছে যে সচেতনতার কাজগুলি যদি হয় পারিবারিক পর্যায়ে, যে আপনার নারীদের নিয়ে কোনো দল করা, বা ওখানে নারী পুরুষ মিলে কোনো দল করা, এবং যা প্রতিবেশী যেসব ঘরে নির্যাতনের ঘটনাগুলো হয় সেই সব বাড়িগুলোতে যাওয়া, তাদের সাথে কথা বলা, এই বিষয়গুলো যাতে না হয় এগুলো ব্যাপারে তাদেরকে সচেতন করা। পাশাপাশি যেটা হতে পারে যে তাদের আয়ের সংস্থানের জন্য বিভিন্ন আয়মূলক কাজের সঙ্গে জড়ানো। আপা শুনেন, আরেকটা কিছুদিন আগে কিন্তু একটা খুব ছিল ইভ টিচিং। এই ইভ টিচিংটা কিন্তু এখন দেখেন সামাজিকভাবে কিন্তু এটা সচেতনতা হয়, কিন্তু ইভ টিচিংটা এখন বন্ধ হয়ে গেছে। এই সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমরা যারা জনপ্রতিনিধি আছি, যা আমরা কি করতে পারি বলেন? ইভ টিচিংটা আসলে সচেতনতার কারণেই বন্ধ হয়ে গেছে। এখন বলছি যে নারীর প্রতি সহিংসতা, সেক্ষেত্রে জনপ্রতিনিধিরা কি করতে পারে এবং সচেতনতার বিষয়টিও উনি ফোকাস করেছেন। আমি বারবারই বলছি যে আসলে এত বছর ধরে এনজিওরা কাজ করছে, তারপরে আমরা ডিজিটাল বাংলাদেশের কথা বলছি, কোনো কিছুই কিন্তু এখন মানুষের আড়ালে যাচ্ছে না। ধরেন বিভিন্ন ওই যে MLM কি কোম্পানি ইত্যাদি নানান কিছু আছে, একদম সাধারণ অশিক্ষিত মানুষকে প্রতারিত করে তাদের কাছ থেকে টাকা নিয়ে যায়, তাদের কাছে এই তথ্যটা পৌঁছায়। কিন্তু এই ধরনের ধরেন এই পাচার হচ্ছে, জোর করে নিয়ে যাচ্ছে, শিশু পাচার, তারপরে নারীর প্রতি সহিংসতা, এই তথ্যগুলো কেন পৌঁছাচ্ছে না? নারী পাচার বলি বা নারীর প্রতি সহিংসতা বলি, পারিবারিক নির্যাতন বলি, এগুলো আসলে একটা সামাজিক একটা অপরাধ। তো যারা এগুলো করছে তাদের সচেতনতার বিষয়টাও যেমন আছে, পাশাপাশি যে তাদের যে অভাব, দৈনন্দিন যে অভাব, এটার মাত্রাটাও এমন যে সেই অভাবের কারণেই সে হয়তো তার সচেতনতার জায়গাটা ওইভাবে তৈরি হয় না, তার অভাব বিশ্বাস করতে চায় না, অথবা তাদের প্রায়োরিটিটা হলো যে একটু ভালো সুযোগ যদি কেউ অফার করে সেটাতেই তারা কনভিন্স হয়। ফেরদৌসী আপা শুনেন, কথা হচ্ছে যে আপনারা কিছুক্ষণ আগে পিঙ্কির ঘটনা শুনলেন আমাদের মহিলা ভাইস চেয়ারম্যানের কাছে, কিন্তু উনি তো দুঃখ প্রকাশ করলো যে একটা ঘটনা ঘটে যাওয়ার পরে সেটা যদি একটা আইনগত দিকটা আইন সে না পায়, আইনের আশ্রয় ভালো মতো না পায়, একটা রায় না পায়, তাহলে কিন্তু এগুলো বৃদ্ধি পাইতে থাকবে। আইনের মুখোমুখি তো অবশ্যই আমাদেরকে করতে হবে, এবং সেইখানে যদি আমরা সবাই সংঘবদ্ধভাবে কাজ করি। আমার মনে হয় উনি যেটা বলেছেন যে বিচারহীনতার একটা বিষয়ের কারণে এইসব অপরাধগুলো আরো বাড়ছে। যখন এই ধরনের ঘটনাগুলো ঘটছে, স্থানীয় পর্যায়ে প্রশাসনে যারা আছেন তারা ইনভলভ হচ্ছেন, তারা তাদেরকে আইনের হাতে তুলে দিচ্ছেন, এবং একটা দীর্ঘসূত্রিতার কারণে অথবা বিচারহীনতার কারণে পার পেয়ে যাচ্ছে। সুতরাং এই ধরনের ক্রাইমগুলো তো বাড়ছেই। এই জায়গায় অসহায় হয়ে আছে, বিচারটা সময় মতো না হওয়া, বিচারটা সময় মতো না হয়, এবং অনেক সময় মিটমাট করে ফেলা।
ফ্যামিলির সাথে টাকা পয়সা দিয়ে মিটমাট করে ফেলে, এই জিনিসটা হয়ে যায়। তবে বিচারের দীর্ঘসূত্রিতা একটা বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। আমরা পরে আরেকজনের কাছ থেকে শুনবো। কে ইয়াসিন ভাই? তাহমিনা আপার কাছ থেকে। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। সমস্যাগুলো হচ্ছে আসলে আমরা যখন একজন ভিকটিমের কাছে যাই, আমরা তাদেরকে সহায়তা করার চেষ্টা করি, তো দেখা যাচ্ছে যে ভিকটিমের একটা কেস তো একটু ধীর গতিতেই চলে, তো তারা ধৈর্য হারায় ফেলে। আপনার কেসটা হয়ে গেল, সেই অপেক্ষা, সেই সুরাহাটা না দেখেই তারা অন্য জায়গায় আবার বিয়ে দিচ্ছে। একটা সমস্যা না হতেই তারা আরেকটা সমস্যা ভিকটিমটা করে ফেলতেছে। এইটাই আমাদের কাছে খুব মনে হয়। এটা থেকে উত্তরণের উপায় কি? আমাদের সমাজে যে মেয়েদের বিয়ে না হলে যে তার একটা জায়গা হবে না, এই যে এখনো ওই মানসিকতা থেকে কিন্তু আমরা বের করতে পারিনি মানুষকে। কারণ দেখা যায় যে মনে করে যে বিয়েটা হচ্ছে যেহেতু একটা বৈধ, একটা লিগ্যাল একটা বিষয়, সো ওই মেয়েটা এই অবস্থায় আছে, পাচারের শিকার হয়ে সে রিপাট্রিয়েশন হয়ে সে দেশে ফিরছে, কিন্তু তার যতক্ষণ পর্যন্ত বিয়ে না হবে তার সমাজে মানে এই যে একটা জায়গা করে দেওয়া, সেই জায়গাটাতেই আসলে আমাদের মূলত কাজ করতে হবে। তো উনি যে বিষয়টা বললেন যে এই যে কেস চলতেছে, তখন আবার ওই মুহূর্তে তার আবার বিয়ে দেওয়ার জন্য মা বাবা ই করছে। আসলে ওই মা বাবাকে মানে কনভিন্স করা বা তাকে বোঝানো যে এইরকমই সিচুয়েশনের মধ্যে থেকে। তবে এর আগে আমরা দীর্ঘসূত্রিতার কথা বললাম যে একটা মেয়ের একটা পটেনশিয়াল বিয়ের বয়স, একটা কেস চলবে 7 বছর, 7 বছর তো একটা মেয়েকে বসিয়ে রাখাও যায় না। সেটাও একটা ফ্যাক্টর যে হচ্ছে নির্দিষ্ট সময়ে মামলাটা শেষ হওয়া, নির্দিষ্ট সময়ে তদন্তটা শেষ হওয়া, এই জায়গাটাতে আসলে এখনো আমাদের কিন্তু গ্যাপ আছে। তার মানে আসলে লুপহোলটা এখানেই যে লম্বা সময় এবং মানুষের ধৈর্য চলে যায় এই বিষয়টা নিয়ে, এবং গরিব মানুষ বিচারের আশায় সে কতদিন বিচার না পাওয়াটা মানে এটা এক ধরনের তার মধ্যে একটা হতাশা তৈরি হয়। আচ্ছা, অনেক ধন্যবাদ। জি আপা, ওই আরেকটি প্রশ্ন করতে চাই, জাতীয় মহিলা সংস্থার একজন কর্মচারী। আসসালামু আলাইকুম আপা, আমার প্রশ্ন হচ্ছে যে যে মেয়েগুলো পাচার হয়ে যাচ্ছে, মানে এই অসহায় মেয়েগুলো, এরা কি একবারে নিচে নেমে যাবে? আর ওরা কি ওই হাইকোর্ট থেকে জামিন নিলেই কি ওদের সমস্ত কিছু মানে দোষীর থেকে ওরা সাব্যস্ত হয়ে গেল? সেটা আমরা সেগুলো নিয়ে কথা বলেছি। আসলে এটার প্রশ্নের উত্তর আসলে যারা আমি জানি না এই প্রশ্নের যেটা হচ্ছে যে জেন্ডার বেসড ভায়োলেন্স যদি আমরা বলি, যে নারী হওয়ার কারণে যে তার প্রতি যে হিউমিলিয়েশন বা তার প্রতি যে অত্যাচার নির্যাতন, যেটা সে অপরাধ, তার যে ইমেজটা একটা নারী এখন পর্যন্ত যে তার প্রতি অপরাধ হয়, তারপরেও সে নিজেকে করতে পারে না, ডিফেন্ড করতে পারে না। মানে সমাজটাকে মনে করে যার প্রতি অপরাধ হলো সেই অপরাধী, সেই অপরাধী ওরকম একটি দৃষ্টিভঙ্গি দিয়ে দেয়, মানে নিশ্চয়ই ওর দোষ ছিল এই জন্য ও পাচার হয়েছে, এরকম একটি বিষয়। বলছি সামাজিক প্রতিরোধের কথা যখন আমি বলি, সামাজিক ভাবে যদি তাকে মানে আউটকাস্ট করা হয়, যদি করা হতো যে একজন পাচারকারী সে কেন চায়ের দোকানে এসে বসে চা খাবে, সে যতই ঘৃণা দেওয়া, যতই হাইকোর্ট থেকে জামিন নিয়ে আসুক আর লোয়ার কোর্ট থেকে জামিন নিয়ে আসুক, কিন্তু আশপাশের মানুষ যদি তাকে অন্তত একটু হলেও লজ্জা দিত বা তাকে নিগৃহীত করতো, তাহলে এই অপরাধটা অবশ্যই কমতো। এবং সেটা সংঘবদ্ধভাবে আসলে করা উচিত। খালি শুধুমাত্র সরকারের দিকে চেয়ে থাকলে, সরকারি বেসরকারি সংগঠন কি করলো তার দিকে তাকিয়ে না থেকে আসলে সমাজের যারা আমরা আশেপাশে মানুষরা রয়েছে তাদের দায়িত্ব রয়েছে এবং তাদের দৃষ্টিভঙ্গিটা অনেকখানি জরুরি। এবং সেটা আমি মনে করি যে কমিউনিটির ভিতরেই যে এলাকাতে ঘটছে এগুলো ঘটনা, ওই এলাকার মানুষ যদি সংঘবদ্ধভাবে করে তাহলে কিন্তু বিষয়টা আরো জোরালো হয়, অনেক জোরালো হয়। অনেক ধন্যবাদ আপা। ইয়াসিন ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক সময় দিয়েছেন এবং দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা পরিষদের আজকের এই অনুষ্ঠানে যারা আমাদের সঙ্গে ছিলেন সবার প্রতি আবার কৃতজ্ঞতা জানাচ্ছি। হয়তো অন্য কোনো বিষয় নিয়ে আবারও দেখা হবে এই কানেক্টিং বাংলাদেশ অনুষ্ঠানের মাধ্যমে। সবাইকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে আজকে আপনাদের এই বোচাগঞ্জ থেকে বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকেও। আমাদের আজকের অনুষ্ঠানের আয়োজন এটুকুই ছিল। আগামী সপ্তাহে নতুন কোনো বিষয় নিয়ে আবারও হাজির হব। ভালো থাকবেন সেই পর্যন্ত।